আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথাগুলো মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে শুনুন, খুব মূল্যবান। হয়ে পড়ার ঘটনায় চাঞ্চল্যকর কিছু তথ্য আমাদের হাতে এসেছে। আমাদের আগের ভিডিওতে আমরা দাবি করেছিলাম এই ঘটনায় হুজুর আমানুল্লাহ সাগরকে ফাঁসানো হতে পারে। আর হুজুরকে ফাঁসাতে যে ব্যক্তি কলকাঠি নেড়েছেন তিনি ডাক্তার সাইমা। বিশেষ করে তিনি যেভাবে কোনো ধরনের তদন্ত ছাড়াই হুজুরের বিরুদ্ধে কথা বলা শুরু করেন তাতে কিছুটা হলেও অনুমান করা যাচ্ছিল ভেতরে অন্য কোনো কাহিনী থাকতে পারে। এবার 2 দিনের মাথায় জানা গেল ওই ডাক্তার এখন লাপাত্তা, নিচের চেম্বার বন্ধ, কারো ফোনও ধরছেন না। এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে, তবে কি অন্য কারো অপকর্মের দায় চাপানো হচ্ছে আমানুল্লাহ সাগরের ওপর? তারপরে সে আমাকে বলল, ম্যাডাম আমার পেটটা ভার ভার লাগে, কি জানি লড়ে। শুধু ডাক্তার সাইমা নিজে লাপাত্তা তা নয়, সেদিন সাক্ষাৎকারে সাইমা যেসব তথ্য দিয়েছিলেন সেখানেও দেখা গেছে নানা অসঙ্গতি। ডাক্তার সাইমা দাবি করেন মেয়েটির বয়স নাকি 11 বছর, কিন্তু বাংলা এডিশন দাবি করেছে তাদের হাতে মেয়েটির যে জন্ম সনদ এসেছে তাতে তার বয়স 15। এমনকি ওই ডাক্তার মেয়েটিকে এতিম বলে দাবি করেন, যদিও খোঁজ নিয়ে জানা গেছে মেয়েটির বাবা এখনো জীবিত। অনেকের দাবি ওই ডাক্তার মেয়েটির বয়স কম উল্লেখ করে এবং তাকে এতিম হিসেবে পরিচয় করিয়ে দিয়ে মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করেছেন। এখানেও প্রশ্ন উঠে যায়, তবে কি ভুক্তভোগী মাদ্রাসার ছাত্রের পরিবার ওই ডাক্তারের সাথে মিলে হুজুরকে ফাঁসানোর পরিকল্পনা করেছিল? এদিকে জানা যাচ্ছে ডাক্তার সাইমা FCPS প্রথম পর্বই পাশ করেননি এবং তিনি ময়মনসিংহ মেডিকেল থেকে কোনো PGT করেননি, অর্থাৎ এই ডাক্তারের সার্টিফিকেট নিয়েও প্রশ্ন রয়েছে। তাছাড়া মাদ্রাসার ছাত্রী গর্ভবতী হয়ে পড়ার পেছনে আরো অনেক কিছুই গোপন করা হয়েছে। যেমন পরিবারটি দাবি করে তারা 7 মাসেও কিছু টের পায়নি, অথচ একটি মেয়ে গর্ভবতী হলে দ্বিতীয় মাস থেকেই নানা ধরনের উপসর্গ দেখা যায়। এখানেই শেষ নয়, শিক্ষক আমানুল্লাহ যে মেয়েটির এই অবস্থার জন্য তার নানাকে প্রশ্নবিদ্ধ করেন, সেই নানাকে প্রশ্ন করলে তিনিও এক একবার এক এক ধরনের উত্তর দিচ্ছেন। তার কথাতেও লক্ষ্য করা গেছে নানা ধরনের অসঙ্গতি। এত কিছুর পরেও শুধুমাত্র মেয়েটির কথার উপর ভিত্তি করে শিক্ষক আমানুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। এমনকি মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ সাগরকে 3 দিনের রিমান্ডও দিয়েছে আদালত। এখন প্রশ্ন হলো, ভিকটিম যে কারো নাম বললেই কি তাকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া যায়? ডিএনএ পরীক্ষা এবং এর রেজাল্ট না দেখেই রিমান্ড কতটুকু যৌক্তিক? আমাদের এই ভিডিওর উদ্দেশ্য কারো পক্ষে সাফাই গাওয়া নয়, আমি ভুক্তভোগীর পক্ষেই বলছি। প্রকৃত অপরাধীর অবশ্যই বিচার হোক। অনেকেই বলতে পারেন যে হুজুর পলাতক ছিলেন কেন? ভিকটিম নিচেই জবানবন্দি দিয়েছে, তারপরও কেন প্রমাণ লাগবে? আমরা হুজুগে বাঙালি, হুজুগে মব সৃষ্টির মতো যে কোনো ঘটনা ঘটিয়ে দিতে পারি, তাই হয়তো ভয়ে লুকিয়েছিলেন। আর মেয়েটিও হয়তো কারো প্ররোচনায় হুজুরের নাম বলতে পারে। তবে কোনো ধরনের প্রমাণ ছাড়া শুধু কথার ভিত্তিতে হুজুরকে রিমান্ডে নেওয়ার বিষয়টি মেনে নেওয়ার মতো নয়। এখানে প্রশ্ন এসে যায়, তবে কি দেশের সব আইন প্রয়োগ হয় শুধু দুর্বলদের ওপর, সবলদের ওপর নয়? আমানুল্লাহ সাগরকে কোন আইনের ভিত্তিতে রিমান্ড মঞ্জুর করা হলো, যেখানে তিনি সুস্পষ্ট ভাষায় বলেছেন ডিএনএ রিপোর্ট যদি তার বিরুদ্ধে চায় তবে তা তিনি মাথা পেতে নেবেন? এরপরও কোন আইনের ভিত্তিতে তাকে 3 দিনের রিমান্ডে নেওয়া হলো? এটা নিশ্চিত যে তার উপর জুলুম করা হয়েছে, শুধু তার উপরই নয় গোটা আলেম সমাজের ওপরও। সে প্রকৃত দোষী হলে একপাক্ষিক নয়, বরং উভয় পক্ষকেই তদন্তের মাধ্যমে দোষী শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। সেটা আমরা সকলেই চাই। জানি না এদেশের আইন কবে ইনসাফ ভিত্তিক হবে। পরিশেষে বলতে চাই, অভিযোগ প্রমাণিত হওয়ার সুস্পষ্ট বৈজ্ঞানিক পদ্ধতি হলো ডিএনএ টেস্ট। যেহেতু মেয়ে তার নানার বাড়িতে থেকেছে, মেয়ের সৎ বাবাও আছে, তাহলে কেন শুধু হুজুরকে রিমান্ডে দেওয়া হলো? সৎ বাবা, নানা, হুজুর সবার ডিএনএ টেস্ট করুন। যে অভিযুক্ত হবে তাকে যথাযথ শাস্তি দিন। হুজুরদের পেলে সবাই ছাপিয়ে পড়ে। এটা কি হুজুরের সাথে অন্যায় হচ্ছে না? সেই প্রশ্ন রইল সবার উদ্দেশ্যে। একটা মেয়ে, একটা মাদ্রাসা, একটা অভিযোগ, আর এই 3টা মিলে এমন একটা ঘূর্ণিঝড় তৈরি হয়েছে যেখানে কে নির্দোষ আর কে দোষী সেটা বুঝে ওঠাই কঠিন হয়ে পড়ছে। নেত্রকোনার এই ঘটনায় প্রতিদিন নতুন নতুন তথ্য আসছে, আর প্রতিটা নতুন তথ্য পুরো ছবিটাকে আরো ঘোলাটে করে দিচ্ছে। আজ আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যেগুলো জানলে আপনি নিজেই বুঝতে পারবেন এই ঘটনার পেছনে শুধু একজন অভিযুক্ত শিক্ষক নয়, আরো অনেক চরিত্র আছে যাদের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই পুরো ঘটনায় কি আসল অপরাধীকে আড়াল করার একটা সুপরিকল্পিত খেলা চলছে? চলুন ধাপে ধাপে বোঝার চেষ্টা করি। ঘটনার শুরুটা সবাই জানেন। নেত্রকোনার মদন উপজেলার একটি মাদ্রাসায় পড়া এক কিশোরী ছাত্রীর গর্ভধারণের বিষয়টি সামনে আসে। প্রথম দিকে পুরো অভিযোগের তীর একজনের দিকেই ছিল, মাদ্রাসার শিক্ষক আমানুল্লাহ সাগরী। ভিকটিম নিজে মুখ খুলে তার নাম বলেছে, পরিবার মামলা করেছে, মিডিয়া ফলো করে ছেপেছে। দেখতে দেখতে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মূলধারার সংবাদ মাধ্যম সবখানে একটাই সুর, শিক্ষক ওই দোষী। কিন্তু ঘটনা কি আসলে এতটা সরল রৈখিক, নাকি এর পেছনে আরো গভীর কোনো বাস্তবতা লুকিয়ে আছে? প্রথম বড় মোড়টা আসে যখন অভিযুক্ত শিক্ষক আমানুল্লাহ তার নীরবতা ভাঙেন। অজ্ঞাত স্থান থেকে একটি ভিডিও বার্তা দেন তিনি। সেই ভিডিওতে তিনি কিছু কথা বলেন যেগুলো পুরো ঘটনাকে একটা সম্পূর্ণ নতুন মাত্রা দিয়ে দেয়। তিনি জানান, ওই ছাত্রী মাদ্রাসায় পড়া অবস্থাতেই এক পর্যায়ে ঢাকায় চলে যায়। সেখানে তার
সৎ বাবা থাকে। পরবর্তীতে তার নানা নাকি জোর করে মেয়েটিকে ঢাকা থেকে দেশের বাড়িতে নিয়ে আসে। শিক্ষক আরো একটি তথ্য দেন যেটা সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে। তিনি দাবি করেন মেয়েটি রাতের বেলা তার নানার সাথে ঘুমায়। এখন এই তথ্যটি যদি সত্য হয় তাহলে পুরো ঘটনার চিত্রটাই পাল্টে যায়, আর যদি মিথ্যা হয় তাহলে শিক্ষক নিজেকে বাঁচাতে গিয়ে আরো বড় একটা অন্যায় করছেন। কিন্তু প্রশ্ন হলো, এটা যাচাই করলো কে? কোন তদন্ত সংস্থা কি এই দিকটা খতিয়ে দেখেছে, নাকি শুধু একটি পক্ষের কথা শুনেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মাথায় রাখতে হবে। গর্ভধারণের সময়কাল হিসাব করা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মেয়েটি যখন মাদ্রাসায় ছিল, যখন ঢাকায় ছিল, যখন নানার বাড়িতে ছিল, এই সময় রেখাটা যদি সঠিকভাবে মিলিয়ে দেখা হয় তাহলে অনেক কিছুই পরিষ্কার হয়ে যেতে পারে। গর্ভধারণের আনুমানিক সময় এবং মেয়েটি কোন সময় কোথায় ছিল, এই দুটো তথ্য পাশাপাশি রাখলে বোঝা যাবে অভিযোগের ভিত্তি কতটা শক্ত বা দুর্বল। কিন্তু দুঃখজনকভাবে এই মৌলিক বিশ্লেষণটুকু এখন পর্যন্ত জনসমক্ষে আসেনি, বরং যা হচ্ছে সেটা হলো আবেগ দিয়ে বিচার, সামাজিক মাধ্যমে রায় ঘোষণা আর মিডিয়া ট্রায়াল। এবার আসি এই পুরো ঘটনায় একটি চরিত্রের কথায়, যাকে নিয়ে এখন সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে, ডাক্তার সাইমা, যিনি এই ঘটনাটি প্রথম জনসমক্ষে নিয়ে আসেন। একজন চিকিৎসক হিসেবে তার ভূমিকা কি হওয়া উচিত ছিল? একজন ডাক্তারের কাজ হলো রোগীর চিকিৎসা করা, প্রয়োজনে আইন প্রয়োগকারী সংস্থাকে জানানো এবং তদন্তে সহায়তা করা। কিন্তু তিনি যা করলেন সেটা এই গণ্ডির অনেক বাইরে চলে গেছে। আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখে তিনি সরাসরি মিডিয়ায় এসে একজন নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন। এখন আলট্রাসোনোগ্রাফি দিয়ে কি বোঝা যায় গর্ভে সন্তান আছে কিনা, সন্তানের বয়স কত, সন্তানের শারীরিক অবস্থা কেমন, এটুকুই। কিন্তু এই সন্তানের পিতাকে সেটা কি আলট্রাসোনোগ্রাফি বলতে পারে? উত্তর হচ্ছে একেবারেই না। তাহলে একজন ডাক্তার কিসের ভিত্তিতে একজন নির্দিষ্ট ব্যক্তিকে দোষী হিসেবে চিহ্নিত করার দিকে ইঙ্গিত করলেন? এখানে আরেকটা তথ্য জানা দরকার, যেটা অনেকে হয়তো জানেন না। খোঁজ নিয়ে দেখা যাচ্ছে ডাক্তার সাইমা শুধু একজন চিকিৎসক নন, তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটরও। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সক্রিয় উপস্থিতি আছে। এখন এটা জানার পর স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে, তিনি কি সত্যি একটি অসহায় মেয়ের পাশে দাঁড়াতে চেয়েছিলেন, নাকি এই ঘটনাকে ব্যবহার করে নিজের প্ল্যাটফর্মে আলোচনায় আসতে চেয়েছিলেন? এই প্রশ্নটা করা অন্যায় মনে হতে পারে, কিন্তু যখন একজন চিকিৎসক তার পেশাগত সীমানা ছাড়িয়ে যান তখন তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলাটা অযৌক্তিক নয়। একজন ডাক্তারের কাছে মানুষ দায়িত্বশীলতা আশা করে, সংযম আশা করে, যাচাই বাছাই করে কথা বলার প্রত্যাশা করে। কিন্তু তিনি যেভাবে বিষয়টি উপস্থাপন করেছেন সেটা একটা গণ হিস্টেরিয়া তৈরি করেছে, যেখানে যুক্তি হারিয়ে গেছে আবেগের কাছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের প্রতিক্রিয়া দেখলে বোঝা যায় জনমত কতটা বিভক্ত। এক পক্ষ ডাক্তারকে সাহসী বলছে, আরেক পক্ষ বলছে তিনি নিজেই এই ঘটনার অন্যতম সমস্যা। ফেসবুকে অনেকেই লিখছেন, ডিএনএ পরীক্ষা ছাড়া কোনোভাবেই সন্তানের পিতৃ পরিচয় নির্ধারণ করা সম্ভব নয়। তাহলে কেন প্রমাণ ছাড়াই একজনকে দোষী সাব্যস্ত করা হচ্ছে? আবার কেউ কেউ আরো কড়া ভাষায় লিখছেন, এই ডাক্তারের পেশাদারিত্ব নিয়ে তদন্ত হওয়া উচিত এবং মানহানির মামলা হওয়া উচিত। এমন অভিযোগ উঠেছে যে তিনি হিজাব পরে একটি নির্দিষ্ট ইমেজ তৈরি করেছেন মানুষের বিশ্বাস অর্জনের জন্য, কিন্তু তার কাজকর্ম সেই ইমেজের সাথে মেলে না। এখন এই অভিযোগ কতটা ন্যায্য সেটা আলাদা বিতর্কের বিষয়, কিন্তু এইটুকু নিশ্চিত যে তার ভূমিকা এই ঘটনাকে আরো জটিল করে তুলেছে। এবার একটু গভীরে যাওয়া যাক, এই ঘটনায় তদন্তের দিক থেকে কি হওয়া উচিত। প্রথমত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ডিএনএ পরীক্ষা। এই পরীক্ষায় একমাত্র বৈজ্ঞানিক পদ্ধতি যেটা দিয়ে নিশ্চিতভাবে বলা সম্ভব সন্তানের পিতা কে। কিন্তু এই পরীক্ষা শুধু অভিযুক্ত শিক্ষকের করলেই হবে না, ভিকটিমের নানা, সৎ বাবা এবং সন্দেহের তালিকায় যারা আছেন তাদের সবার ডিএনএ নমুনা নিয়ে মিলিয়ে দেখতে হবে। কারণ এই ঘটনায় একাধিক সন্দেহভাজন আছেন এবং সত্য বের করতে হলে সব দিক থেকে পরীক্ষা করতে হবে। শুধু একজনকে টার্গেট করে তদন্ত চালালে আসল অপরাধী হয়তো ছাড় পেয়ে যেতে পারে, আর একজন নির্দোষ মানুষ সারা জীবনের জন্য কলঙ্কিত হয়ে যাবে। এখানে আরেকটি বিষয় উল্লেখ করা জরুরি। অনেকেই দাবি করছেন ভিকটিমের পরিবার এবং ডাক্তার সাইমা মিলে ঘটনাকে একটি নির্দিষ্ট দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এই অভিযোগ কতটা সত্য সেটা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়। কিন্তু একটা বিষয় লক্ষণীয়, ভিকটিমের পরিবার থেকে ডিএনএ পরীক্ষার ব্যাপারে কোনো জোরালো দাবি কিন্তু শোনা যাচ্ছে না। যদি তারা সত্যি ন্যায় বিচার চান তাহলে ডিএনএ পরীক্ষায় তাদের আপত্তি থাকার কথা নয়, কারণ এই পরীক্ষায় প্রমাণ করবে তাদের অভিযোগ সত্য কিনা। তাহলে এই নীরবতার কারণ কি? এটা কি স্বাভাবিক? এই ঘটনাকে কেন্দ্র করে আরেকটা ভয়ঙ্কর প্রবণতা দেখা যাচ্ছে। একটি বিচ্ছিন্ন ঘটনাকে ব্যবহার করে গোটা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। কেউ কেউ বলছেন মাদ্রাসা বন্ধ করা হোক, কেউ বলছেন এই শিক্ষা ব্যবস্থায় সমস্যার মূল। কিন্তু একটু থামুন, বাংলাদেশে স্কুল কলেজেও কি এই ধরনের ঘটনা ঘটেনি? বিশ্ববিদ্যালয় ঘটেনি? কর্মক্ষেত্রে ঘটেনি? এমনকি পরিবারের ভেতরেও কি ঘটেনি? তাহলে কেন একটি ঘটনার জন্য একটি পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দাবি তোলা হচ্ছে?
হচ্ছে। এই নির্বাচনী ক্ষোভের পেছনে কি আসলে অন্য কোনো এজেন্ডা কাজ করছে? আপনার মতামত জানান।